বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। আজ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সব কথা বলেছেন তিনি। এরপর জানাবো, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে পাঠানো হয় কারাগারে। এদিকে ভারতীয় হেজিমনি পরাজিত করার একটা সুযোগ তৈরি হয়েছে বললেন মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে ভুটানের একটা ফ্রেন্ডশিপ চুক্তি আছে, যার মাধ্যমে তারা ভুটানের সঙ্গে হেজিমনি সম্পর্ক তৈরি করেছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে তারা ফ্রেন্ডশিপ চুক্তি না করলেও একটা উপনিবেশ পরিণত করেছিল। আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় হেজিমনি পরাজিত করার একটা সুযোগ তৈরি হয়েছে। এদিকে গত ১৬ দিনে বাংলাদেশে রেমিটেন্স এলো ১২৫ কোটি মার্কিন ডলার। চলতি বছরের নভেম্বরের প্রথম ১৬ দিন প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে এসেছে ১২৫ কোটি ৫১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। আজ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে, তা বাংলাদেশি টাকায় প্রায় ১.৪৫ বিলিয়ন বাংলাদেশি টাকা। জানাবো, মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন। কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় করতে শুরু করেছেন, তবে তিনি মোবাইল ফোন না থাকায় অনেক কষ্টে রয়েছেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল। হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল নাবাতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন, তবে এ বিষয়ে ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। আজ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা সব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, আমরা বিগত ১৫ বছরের সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এ সময় তিনি বলেন, আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা ১,৬০০ জনের গুমের তথ্য পেয়েছে। তাদের ধারণা এ সংখ্যা ৩,৫০০ জনে ছাড়িয়ে যাবে, অর্থাৎ শেখ হাসিনা প্রায় ৩,৫০০ জন মানুষকে গুম করে রেখেছিল। এ সময় তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই ভয়ে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান, কারো সাধ্য নেই আপনাদের গায়ে হাত দেবার। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরে দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদের আগে যারা গুমের শিকার হয়েছে, প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে রেখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের সব কষ্টের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠেছে। এ সময় তিনি বলেন, এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যতই শক্তিশালী হোক না কেন, যে বাহিনীরই হোক না কেন, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে মানুষ নয়, গুম খুন ও জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত আমরা আন্তর্জাতিক আদালতে বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে
কথা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যেন হত্যা, গুম সহ এ ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারেন, এজন্য আমরা গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। জুলাই-আগস্টে গণহত্যার মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার ১৭ নভেম্বর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে পাঠানো হয় কারাগারে। এর আগে গেল ১২ নভেম্বর প্রসিকিউটরের আবেদনে জিয়াউল হাসানকে এতদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল হাসানের বিরুদ্ধে হত্যা, গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাই করে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই ৬ জন নিহত। ওই ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ সন্দেহভাজন অজ্ঞাতনামা কিছু সংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা করেন। ওই মামলায় শাহজাহান আলী হত্যা মামলায় পুলিশ জিয়াউল হাসানের সম্পৃক্ততার অভিযোগ পায়। এরই পরিপ্রেক্ষিতে সেনা হেফাজতে থাকা মেজর জিয়াউল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। উল্লেখ্য, রাজনৈতিক পথ পরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলের ধারাবাহিকতায় গত ৬ আগস্ট জিয়াউল হাসানকে অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ তিনি টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জিয়াউল সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন। ২০০৯ সালে মেজর থাকাকালে তিনি র‍্যাব ২ এর একজন উপ অধিনায়ক ছিলেন। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান। কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর ২০১৩ সালে ডিসেম্বরে অতিরিক্ত মহাপরিচালক করে তাকে র‍্যাবের রেখে দেওয়া হয়। ২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউল হাসানকে পাঠানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালকের দায়িত্বে। পরের বছরই এনটিএমসির পরিচালক করা হয় জিয়াউল হাসানকে। ২০২২ সালে সংস্থাটিতে তাকে মহাপরিচালক পদ সৃষ্টির পর তাকেই সংস্থাটির নেতৃত্বে রাখা হয়েছিল। এখান থেকেই তিনি বাংলাদেশের সমস্ত গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। ভারতীয় হেজিমনি পরাজিত করার একটা সুযোগ তৈরি হয়েছে। মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে ভুটানের একটা ফ্রেন্ডশিপ চুক্তি আছে, যার মাধ্যমে তারা ভুটানের সঙ্গে হেজিমানিক সম্পর্ক তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে তারা ফ্রেন্ডশিপ চুক্তি না করলে একটা উপনিবেশন পরিণত করেছিল। আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় হেজিমনি পরাজিত করার একটা সুযোগ তৈরি হয়েছে। রোববার ১৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাস্টিস ফর জুলাই আয়োজিত সাবাক ও ফ্যাসিবাদ নয়া বাংলাদেশ গতিপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাঙালি মুসলমানের রেনেসার যুগের সৃষ্টি হয়েছে। রেনেসা হতে গেলে আমাদের সবকিছু পারদর্শী হতে হবে। জুলাই বিপ্লব সফল করতে হলে বাঙালি মুসলমান আইডেন্টিটিকে ধারণ করতে হবে। বাঙালি মুসলমান আলাদা কালচার ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, সরকারকে দ্রুত দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যাবে আশা করি। দৈনিক আমার দেশ পত্রিকা নিয়ে তিনি বলেন, আমাদের লড়াই চলমান থাকবে। দৈনিক আমার দেশ বাঙালি মুসলমানদের আইডেন্টিটি তুলে ধরার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। গত ১৬ দিনে রেমিটেন্স এলো $১২৫ কোটি। চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে এসেছে $১২৫,৫১,৩০,০০০ মার্কিন ডলার। রোববার ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে এসেছে $১২৫,৫১,৩০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। আর অক্টোবরে এই সময় দেশে এসেছিল $১২৯ কোটি
12 লক্ষ। সেই হিসেবে চলতি মাসে কমেছে রেমিটেন্স। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 42 কোটি 7 লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 14 লক্ষ 60 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে 32 লাখ 20 হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে 10 থেকে 16 নভেম্বর দেশে প্রবাসী আয় এসেছে 60 কোটি 1 লাখ 40 হাজার মার্কিন ডলার। নভেম্বরের 3 থেকে 9 তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে 61 কোটি 25 লাখ 80 হাজার ডলার। আর 1 থেকে 3 নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 4 কোটি 24 লক্ষ 10 হাজার ডলার রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় 1.45 বিলিয়ন টাকা।